সুপ্রিয় শিক্ষার্থীগণ, আশা করি সকলে সুস্থ এবং ভালো আছো। গত ক্লাসে আমরা জীববিজ্ঞান প্রথম পত্রের 11 অধ্যায় জীব প্রযুক্তি এর রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ধাপসমূহ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে কিভাবে মানব ইনসুলিন উৎপন্ন করা যায় সে সম্পর্কে আলোচনা করব। জিন প্রকৌশলের মাধ্যমে মানব ইনসুলিন উৎপাদন কৌশল সম্পর্কে আজকে আলোচনা করা হবে। মানব ইনসুলিন উৎপাদন প্রক্রিয়া করতে যেতে প্রথমে আমাদের জানা থাকা দরকার ইনসুলিন কি। তোমাদের সকলেরই ইনসুলিন সম্পর্কে কিছুটা হয়তো ধারণা আছে। তারপরে আমরা এ সম্পর্কে একটু আলোচনা করব। ইনসুলিন হলো এক প্রকার হরমোন যা মানুষের অগ্নাশয়ে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বিটা কোষ থেকে ক্ষরিত হয়। এই হরমোন তোমার আমার দেহে রক্তে গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণ করে দেয়, অর্থাৎ গ্লুকোজের মাত্রা বাড়তে দেয় না। যখন কোনো ব্যক্তির অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বিটা কোষ থেকে ইনসুলিন ক্ষরিত না হয়, অথবা অল্প পরিমাণে ক্ষরিত হয়, অথবা ইনসুলিন অকার্যকর হয়, তখন ওই ব্যক্তির দেহে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়। তখন এই রোগটাকে বলা হয় কি ডায়াবেটিস, তথা হলো বহুমূত্র। তাহলে ইনসুলিন কি বুঝতে পারলাম। ইনসুলিন এক ধরনের হরমোন যা অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বিটা কোষ থেকে ক্ষরণ হয়। ইনসুলিন মূলত দুইটি চেন শৃঙ্খলের সমন্বয়ে গঠিত। প্রতিটি ইনসুলিন অণুতে 51টি অ্যামাইনো অ্যাসিড থাকে। 51 প্রকার অ্যামাইনো অ্যাসিড তথা 51টি অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে ক্ষুদ্রতম সরল প্রোটিন যেটা গঠিত হয় সেটাই হলো ইনসুলিন। এর মধ্যে শৃঙ্খল থাকে যার মধ্যে 21টি অ্যামাইনো অ্যাসিড, আরেকটি শৃঙ্খল চেন বি শৃঙ্খল যার মধ্যে 30টি অ্যামাইনো অ্যাসিড। তাহলে 21টি অ্যামাইনো অ্যাসিড এ শৃঙ্খল এবং 30টি অ্যামাইনো অ্যাসিড বি শৃঙ্খলে ডাইসালফাইড বন্ডের সাথে যুক্ত হয়ে ইনসুলিন গঠিত হয়। তাহলে ইনসুলিন এ শৃঙ্খল বি শৃঙ্খল দুটো চেন ডাইসালফাইডের বন্ডের সাথে সংযুক্ত হয়ে তৈরি হয়। আসলে ডায়াবেটিস রোগীর প্রচুর পরিমাণে ইনসুলিন প্রয়োজন। এত ইনসুলিন উৎপাদন বা পাওয়া খুব কষ্টকর। পূর্বে মানুষ গরু শূকরের রক্ত থেকে ইনসুলিন উৎপাদন করে দেহে পুষ করত, কিন্তু এদের ইনসুলিন মানুষের জন্য ততটা গ্রহণ উপযোগী নয়। যার কারণে বিজ্ঞানীরা চিন্তা ভাবনা করে দেখলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং তথা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি তথা জিন প্রকৌশলের মাধ্যমে কিভাবে মানব ইনসুলিন উৎপন্ন করা যায়। সে লক্ষ্যে আমেরিকার ইলি লিলি অ্যান্ড কোম্পানি 1982 সালে প্রথমে মানব ইনসুলিন উৎপন্ন করেন রিকম্বিনেন্ট ডিএনএ তথা জিন প্রকৌশল পদ্ধতির মাধ্যমে। আমরা সেই ইনসুলিন উৎপাদন প্রক্রিয়া এখন জানব। মানুষের 13 জোড়া ক্রোমোজোমের 11 নম্বর ক্রোমোজোমের ছোট বাহুর ডিএনএ শীর্ষে থাকে ইনসুলিন উৎপন্নকারী জিন, যার মধ্যে 153টি নাইট্রোজেন বেস থাকে। এই ইনসুলিন উৎপন্নের ক্ষেত্রে উৎপাদনের প্রক্রিয়াটি ব্যাখ্যা বা বর্ণনা করার জন্য পুরো প্রক্রিয়াটি একটি চিত্রের মাধ্যমে বোর্ডে দেওয়া আছে। তোমরা চিত্রটি খেয়াল করো।
প্রথমে আমাদের নির্বাচন সিলেক্ট করতে হবে মানুষের ইনসুলিন উৎপন্নকারী জিন। এর জন্য মানুষের অগ্নাশয় থেকে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্ড এর বিটা কোষ সংগ্রহ করতে হবে। সেই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্ড এর বিটা কোষ এর মধ্যেই ইনসুলিন উৎপন্নকারী জিন রয়েছে। তাহলে এই ক্রোমোজোমের 11 নম্বর ক্রোমোজোমের ক্ষুদ্র বাহুর মধ্যে ইনসুলিন উৎপন্নকারী জিন বিদ্যমান, যাকে আমরা রেজিস্ট্রেশন এনজাইমের সাহায্যে কি করব? ইনসুলিন উৎপন্নকারী জিন কর্তন করব। তাহলে এই জায়গা হতে প্রথমে আমাদের ইনসুলিন উৎপন্নকারী জিনকে সিলেক্ট করে শনাক্তকরণ করে তাকে কর্তন করতে হবে। কর্তন করার জন্য যে এনজাইম প্রয়োগ করা হয় তার নাম হলো রেস্ট্রিকশন এনজাইম। তোমরা জানো ডিএনএ কর্তনের জন্য রেস্ট্রিকশন এনজাইম ব্যবহার করা হয়ে থাকে। এদিকে এই ইনসুলিন উৎপন্নকারী জিনকে পৃথক করে অন্য জীব দিয়ে প্রবেশ করার জন্য দরকার একটি বাহক তথা ভেক্টর। এক্ষেত্রে বাহক হিসেবে আমরা নিব ইকোলাই ব্যাকটেরিয়া। মানুষের অন্ত্রে ইকোলাই ব্যাকটেরিয়া বিদ্যমান, সেখান থেকে ইকোলাই ব্যাকটেরিয়া আমরা পৃথক করে নিব, সংগ্রহ করব। ইকোলাই ব্যাকটেরিয়ার মধ্যে নরমালি ক্রোমোজোম ডিএনএ ছাড়া একটি বৃত্তাকার গোলাকার ডিএনএ থাকে, যাকে বলা হয় প্লাজমিড। তাহলে ক্রোমোজোম বহির্ভূত বৃত্তাকার ডিএনএ কে প্লাজমিড বলা হয়। ক্লিয়ার? এই প্লাজমিডটিকে আমরা ইকোলাই ব্যাকটেরিয়া থেকে পৃথক করে নিয়ে রেস্ট্রিকশন এনজাইমের সাহায্যে এমন ভাবে কাটবো যার মধ্যে ইনসুলিন উৎপন্নকারী জিন, কাঙ্ক্ষিত জিন যেটা আছে সেটা এই প্লাজমিডের মধ্যে স্থাপন করা যায় তথা সংযোজন করা যায়। তাহলে বাহক প্লাজমিড তাকে রেস্ট্রিকশন এনজাইমের সাহায্যে এভাবে কেটে নিব যার মধ্যে মানব ইনসুলিন উৎপন্নকারী জিন স্থাপন করা যায়। এর জন্য যে এনজাইম ব্যবহার করা হয় তার নাম রেস্ট্রিকশন এনজাইম। তাহলে উভয় ডিএনএ প্লাজমিড কর্তনের জন্য কি এনজাইম ব্যবহার করা হচ্ছে? রেস্ট্রিকশন এনজাইম। এখন বাহক প্লাজমিড যা আমরা ইকোলাই ব্যাকটেরিয়া থেকে পেয়েছি, তার গাঁথন প্রান্তে মানুষের ইনসুলিন উৎপন্নকারী জিন যেটা কাঙ্ক্ষিত জিন, তার গাঁথন প্রান্ত আমরা এই ক্ষেত্রে বসিয়ে সংযোগ করে দেব। তাহলে এক্ষেত্রে প্লাজমিড ডিএনএ যেটা আছে তার মধ্যে কাঙ্ক্ষিত ইনসুলিন উৎপন্নকারী জিন সংযোজন করলাম। এক্ষেত্রে জোড়া লাগানোর জন্য ডিএনএ লাইগেজ এনজাইম ভূমিকা রাখে। ডিএনএ লাইগেজ এনজাইমের মেন কাজ হলো জোড়া লাগানো। এরা একটা আঠালো জাতীয় কি বলবো এনজাইম। এর ফলে যে প্লাজমিডটি সৃষ্টি হলো তার নাম রিকম্বিনেন্ট ডিএনএ প্লাজমিড। তাহলে এটা হলো রিকম্বিনেন্ট ডিএনএ প্লাজমিড। এটা রিকম্বিনেন্ট ডিএনএ প্লাজমিড বলা হয় এই কারণে এই প্লাজমিডের মধ্যে রিকম্বিনেন্ট গঠন হয়েছে, তার মানে কাঙ্ক্ষিত জিন অর্থাৎ ইনসুলিন উৎপন্নকারী জিন প্রবেশ করানো হয়েছে। ক্লিয়ার সবার? রিকম্বিনেন্ট ডিএনএ প্লাজমিডটিকে পরবর্তীতে আমরা ট্রান্সফরমেশন প্রক্রিয়ায় অন্য একটি ইকোলাই ব্যাকটেরিয়ার ভিতরে আমরা প্রবেশ করিয়ে দিব। তাহলে আমরা এখানে আরেকটি ইকোলাই ব্যাকটেরিয়া লাগবে, যাকে আমরা বাহক হিসেবে ব্যবহার করব, ভেক্টর। এক্ষেত্রে এই ইকোলাই ব্যাকটেরিয়ার নরমালি প্লাজমিড এখান থেকে আমাদের বের করে দিতে হবে। বের করে দেওয়ার পর রিকম্বিনেন্ট ডিএনএ প্লাজমিড তথা ইনসুলিন উৎপন্নকারী জিন বহনকারী প্লাজমিডটি আমরা এই ইকোলাই ব্যাকটেরিয়ার ভিতরে প্রবেশ করাবো। নরমালি এই ইকোলাই ব্যাকটেরিয়া প্লাজমিড গ্রহণ করতে চায় না বা করবে না। একে ক্যালসিয়াম সমৃদ্ধ হিট শক এর মাধ্যমে এরকম পরিবেশ তৈরি করা হয় যার ফলে রিকম্বিনেন্ট ডিএনএ প্লাজমিড ইকোলাই ব্যাকটেরিয়ার ভিতরে প্রবেশ করে। ইকোলাই ব্যাকটেরিয়ার ভিতরে ইনসুলিন উৎপন্নকারী জিন তথা রিকম্বিনেন্ট ডিএনএ প্লাজমিড প্রবেশ করানোর পর যে ব্যাকটেরিয়াটি আমরা পেলাম এটা হলো জিএম
ইকোলাই, যার পুরো নাম হলো জেনেটিক্যালি মডিফাইড ইকোলাই। যে ইকোলাই ব্যাকটেরিয়ার মধ্যে কাঙ্ক্ষিত জিন দিয়ে মডিফাই করা হয়েছে, যাকে আমরা বলেছিলাম এর আগে জিএমও, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, তাহলে এই ব্যাকটেরিয়াটা হলো জিএমও তথা জেনেটিক্যালি মডিফাইড ইকোলাই। ক্লিয়ার? এর মধ্যে ইনসুলিন উৎপাদনকারী জিন আছে, যেহেতু এটা ইনসুলিন উৎপাদনকারী জিন বিদ্যমান, এর মধ্যে মডিফাই হয়েছে, এজন্য এর নাম হয়ে গেছে জিএম ইকোলাই। এখন এই বাহক ব্যাকটেরিয়াম তথা ভেক্টর ব্যাকটেরিয়ামকে ক্লোনিং প্রক্রিয়ায় আমরা এখান থেকে অসংখ্য ইকোলাই ব্যাকটেরিয়া তৈরি করব, জিএম ইকোলাই তৈরি করব, যা আমরা একটি ফার্মেন্টেশন ট্যাঙ্কের ভিতরে প্রবেশ করে সেখানে লক্ষ লক্ষ হাজার হাজার ইকোলাই উৎপন্ন করব। এই ইকোলাই ব্যাকটেরিয়ার, প্রতিটি ইকোলাই ব্যাকটেরিয়ার কোষে 10 লক্ষ অণু ইনসুলিন উৎপন্ন করতে পারে এবং এই উৎপন্ন ইনসুলিন এই ব্যাকটেরিয়াকে লাইসিস তথা বিগলনের মাধ্যমে সেখান থেকে সংগ্রহ করা হয়। সংগ্রহ করার পর এই ইনসুলিনের মধ্যে বিভিন্ন ব্যাকটেরিয়ার প্রোটিন উপাদান থাকতে পারে, সেগুলাকে পরবর্তী বিশুদ্ধকরণ করা হয়। বিশুদ্ধ করার পর বিশুদ্ধ ইনসুলিন বিভিন্ন অ্যাম্পেলে বিভিন্ন কোম্পানি সেটা বাজারজাত করে থাকেন। এভাবে মানব ইনসুলিন উৎপন্ন করা হয় রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে। তাহলে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে মানব ইনসুলিন উৎপন্ন প্রক্রিয়া তোমাদের সকলের কমপ্লিট। সকলে বুঝতে পারছো? তাহলে ইনসুলিন উৎপন্ন প্রক্রিয়া আমাদের জানা হয়ে গেল। আমি আরেকবার একটু বলতেছি সংক্ষিপ্ত আকারে। ইনসুলিন হলো এক ধরনের হরমোন যা মানুষের অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্ড এর বিটা কোষ থেকে খরিত হয়। এটি রক্তে গ্লুকোজের মাত্রাকে কি করে নিয়ন্ত্রণ করে রাখে। ইনসুলিন এর রাসায়নিক সংকেত C254, H377, N65 ও 75S6 দুইটা চেন A এবং B এর সমন্বয়ে গঠিত। জিন প্রকাশের মাধ্যমে কিভাবে ইনসুলিন উৎপন্ন করা হয়, সেক্ষেত্রে আমরা প্রথমে কাঙ্ক্ষিত জিন, ইনসুলিন জিন মানুষের অগ্নাশয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্ড থেকে শনাক্তকরণ করব এবং পৃথক করব এবং রেস্টিটিউশন এনজাইমের সাহায্যে কেটে দিব। ইকোলাই ব্যাকটেরিয়া প্লাজমিডকে আমরা বাহক হিসেবে ব্যবহার করব, যাকে আমরা রেস্টিটিউশন এনজাইমের সাহায্যে কাটবো। কাটার পর ইকোলাই ব্যাকটেরিয়া প্লাজমিড যাকে আমরা বাহক হিসেবে নিচ্ছি, তার মধ্যে কাঙ্ক্ষিত জিন, ইনসুলিন জিন স্থাপন করব। লাইগেজ এনজাইমের সাথে জোড়া লাগবে। জোড়া লাগানোর পর যেটা তৈরি হলো তার নাম হলো রিকম্বিনেন্ট ডিএনএ প্লাজমিড। রিকম্বিনেন্ট ডিএনএ প্লাজমিডকে আমরা পরবর্তী ট্রান্সফরমেশন প্রক্রিয়ায় অন্য একটি ইকোলাই ব্যাকটেরিয়ার মাধ্যমে ভিতরে প্রবেশ করাবো। সেখানে যে ব্যাকটেরিয়া পাওয়া গেল সেটা হলো জিএম ইকোলাই, জেনেটিক্যালি মডিফাইড ইকোলাই। তারপর তাকে ক্লোনিং করতে দিব। সেখান থেকে লক্ষ লক্ষ ইকোলাই উৎপন্ন হবে। প্রতিটি ইকোলাই থেকে ইনসুলিন নিশ্চিত হয়। লাইসিস প্রক্রিয়ায় সেই ইনসুলিন বেরিয়ে আসে ব্যাকটেরিয়া বিগলনের ফলে। সেই ইনসুলিন পরবর্তী বিশুদ্ধকরণ করে তারপর বিভিন্ন অ্যাম্পেলে বিভিন্ন সাইজে সেটা বাজারে বিভিন্ন কোম্পানি বাজারজাত করেন। এই হলো ইনসুলিন উৎপন্ন প্রক্রিয়া। এটুকু তোমাদের কমপ্লিট কিনা? তাহলে ইনসুলিন উৎপন্ন কৌশল আমাদের জানা হয়ে গেল। আমরা এখন আরেকটি টপিক জানবো, যেটার নাম হলো ইন্টারফেরন। ইন্টারফেরন এটা তোমাদের গুরুত্বপূর্ণ একটি টপিকস। ইন্টারফেরন খেয়াল করো। ইন্টারফেরন মূলত এক ধরনের উচ্চ আণবিক ওজন বিশিষ্ট কি গ্লাইকোপ্রোটিন জাতীয় পদার্থ। কি জাতীয় পদার্থ? উচ্চ আণবিক ওজন বিশিষ্ট গ্লাইকোপ্রোটিন জাতীয় পদার্থ। আসলেও যেমন আমার তোমার দেশকে রক্ষা করার জন্য প্রতিরক্ষা ব্যবস্থা আছে, সেরকম আমার তোমার দেহে বাহিরে থেকে জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া, অণুজীব প্রবেশ যেন না করে তার জন্য তোমার আমার দেহে একটি প্রতিরক্ষা ব্যবস্থা আছে, যাকে বলা হয় ইমিউনিতন্ত্র, ইমিউনি সিস্টেম। সেই ইন্টারফেরন হলো এরকম একটা প্রতিরক্ষামূলক প্রোটিন বা প্রতিরক্ষামূলক অস্ত্র, যা তোমার আমার দেহে যখন ভাইরাস আক্রমণ করে
তথা প্রবেশ করে, তখন এই ইন্টারফেরন জাতীয় গ্লাইকোপ্রোটিন জাতীয় পদার্থটি দেহে উৎপন্ন হয়। সেই ইন্টারফেরন কি করে? ওই ভাইরাস কে ধ্বংস করে, ভাইরাসের বৃদ্ধি রহিত করে দেয়। কারণ এই ইন্টারফেরন এমন কিছু পদার্থ তৈরি করে যা ভাইরাসের প্রোটিন সংশ্লেষণ প্রক্রিয়াকে নষ্ট করে দেয়, ভাইরাস নষ্ট হয়ে যায়, যার কারণে পাশে সুস্থ কোষ আর ভাইরাস আক্রমণ করতে পারে না। এটাই হলো ইন্টারফেরনের মেন কাজ। তাহলে ইন্টারফেরন কি? আমি আরেকবার বলছি, ইন্টারফেরন হলো এক প্রকার উচ্চ আণবিক ওজন বিশিষ্ট গ্লাইকোপ্রোটিন জাতীয় পদার্থ, যা ভাইরাসের সংখ্যা বৃদ্ধি তথা ভাইরাস কোষকে ধ্বংসতে ভূমিকা রাখে। লিন্ডেনম্যান নামক বিজ্ঞানী এই ইন্টারফেরন শব্দটি প্রথমে ব্যবহার করেন তথা আবিষ্কার করেন। তাহলে ইন্টারফেরন কি? পারা যাবে কিনা তাই বলো। তাহলে আজকে আমরা জিন প্রকৌশলের মাধ্যমে মানব ইনসুলিন উৎপন্ন প্রক্রিয়া জানলাম এবং ইন্টারফেরন সম্পর্কে জানলাম। তোমরা জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের 10ম অধ্যায় মানব দেহ প্রতিরক্ষা চ্যাপ্টারে ইন্টারফেরন সম্পর্কে জানবে। ইন্টারফেরন আসলে আমাদের দেহে দ্বিতীয় প্রতিরক্ষা স্তর। আমাদের প্রতিরক্ষা স্তর আছে 3টি। প্রথম প্রতিরক্ষা স্তর, দ্বিতীয় এবং তৃতীয়। ইন্টারফেরন দ্বিতীয় প্রতিরক্ষা স্তর হিসাবে কাজ করে। তাহলে আজকে আমাদের এ পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাসে আমরা জিন ক্লোনিং, রিকমেন্ডেড প্রযুক্তি গুরুত্ব প্লাস হলো জিনোম সিকোয়েন্স নিয়ে আলোচনা করব। সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং ঘরে থাকো। সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।